ওয়েলকাম টু নেটসেট পেপার 1 বর্ধমান। এটা হলো স্যাম্পল লাইভ ক্লাসের ব্যাকআপ, অর্থাৎ স্যাম্পল 1 যে ক্লাসটি হয়েছে, স্যাম্পল ক্লাস হয়েছে, সেই ক্লাসের লাইভ ক্লাস ছিল, সেটা তার ব্যাকআপ হচ্ছে এই ক্লাসটি। এটা হচ্ছে ইউটিউব ব্যাকআপ। তো এই ক্লাসের মাধ্যমে আমরা পুরো ইনসাইট, অর্থাৎ সিলেবাস সম্পর্কে, সিলেবাসের ইউনিটগুলি কী কী আছে সেটা আমরা জানতে পারবো, আর সেনেটে কিভাবে পড়ানো হয় শেষ ধাঁচটাও আমরা জানতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসকে লাইভ ক্লাস নেওয়া হয়, এবং যদি ক্লাস কারোর মিস হয়ে যায়, তার যে ব্যাকআপ থাকে সেই ধরনের ব্যাকআপ ক্লাস কীরকম হয়, এটা হচ্ছে সেই ব্যাকআপ ক্লাসের একটা এক্সাম্পল। তো আমাদের অফলাইন সেন্টারটি বর্ধমান, অনলাইন গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাক্সেস করা যাবে। তো ক্লাস সম্পর্কে একটু বলে নিই ক্লাস শুরু করার আগে, যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল সেট আর নেট, এনটিএ নেট দুটোর সিলেবাস যেহেতু একই, তাই পেপার 1-এর যে কোচিং দেওয়া হয় সেটা সিলেবাসটা সেম সিলেবাস। জেনারেলি আমাদের প্ল্যাটফর্ম গুগল মিট অথবা স্কাইপ অথবা টিচমিন্ট এই ধরনের অ্যাপের মাধ্যমে আমরা ক্লাস প্রোভাইড করে থাকি। তো এই ক্লাসের ইউটিউব ব্যাকআপ অথবা স্কাইপে রেকর্ড অথবা টিচমিন্টে রেকর্ড করা থাকে ব্যাকআপ হিসেবে। যদি কেউ ক্লাস মিস করে ফেলে, লাইভ ক্লাস যদি মিস হয়ে যায়, তখন সে ব্যাকআপগুলো ফলো করতে পারে। জেনারেলি আমাদের ক্লাস হয়ে থাকে স্যাটারডে সানডে, মর্নিং সেশনে থাকে, আফটারনুন সেশনে থাকে, ইভিনিং সেশনে থাকে, এরকম বিভিন্ন ব্যাচ থাকে। মান্থলি ফিস হচ্ছে 400 পার মান্থ। এটা হচ্ছে মান্থলি ফিস 400, 5 মান্থসের কোর্স। 5 মান্থের মধ্যে পেপার 1-এর সম্পূর্ণ সিলেবাস আমরা কমপ্লিট করিয়ে দিয়ে থাকি উইথ প্রিভিয়াস সলিউশন। প্রিভিয়াস এনটিএ, প্রিভিয়াস ইউজিসি নেটের যে সিলেবাস, সেটা পুরোটা সলভ করিয়ে দেওয়া হয়, ক্লাস চলাকালীন সেটা সলভ করানো হয়। নিউ ব্যাচ শুরু হয় জেনারেলি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে, অথবা জুন জুলাই থেকে। অর্থাৎ নেট পরীক্ষার পর ফার্স্ট সেশন শুরু হয় জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে, এবং সেকেন্ড সেশন হয় জুন বা জুলাই মাসে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এটি, এটাতে হোয়াটসঅ্যাপ বা কল করে কন্ট্যাক্ট করা যাবে। এরপর আমরা আসব ক্লাসে, অর্থাৎ স্যাম্পল ক্লাসে আমরা পুরো সিলেবাসটা তো আর শেষ করতে পারি না, তাই সিলেবাসের প্রত্যেকটা ইউনিট থেকে আমরা ছোট ছোট করে কিছু স্পেশাল টপিক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন টপিক কিভাবে বোঝানো হয়, এ সম্পর্কে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আমরা আসবো টিচিং অ্যাপটিটিউড এর ইভ্যালুয়েশন সিস্টেম। ইভ্যালুয়েশন সিস্টেম মানে হচ্ছে মূল্যায়ন নির্ণয়ের পদ্ধতি। অর্থাৎ একজন স্টুডেন্ট ক্লাস করলো, ক্লাস করার পর সে কতখানি শিখেছে ইত্যাদি জানার জন্য টেস্ট নেওয়া হয়, এক্সাম নেওয়া হয়, সেটাই হচ্ছে ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনের মাধ্যমে পারফরমেন্স জানা যায়, একটা স্টুডেন্ট কীরকম পারফর্ম করেছে, অন্য স্টুডেন্টদের সঙ্গে তার পারফরমেন্স কেমন, গুড না ব্যাড, সেই কম্পেয়ার করা যায় ইত্যাদি। টিচারদের পারফরমেন্স পাওয়া যায়, অর্থাৎ টিচাররা কীভাবে টিচিং দিয়েছেন, ভালো দিয়েছেন কি, টিচিং দিতে পেরেছেন কি না, অর্থাৎ লার্নিং টিচিং বোথ পারফরমেন্স কিন্তু ইভ্যালুয়েশনের মাধ্যমে জানা যায়। অনেক ক্ষেত্রে এটা এডুকেশনের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে জবের ক্ষেত্রেও ইভ্যালুয়েশন করা হয়, সরকারি কাজের ক্ষেত্রে বা প্রাইভেট জবের ক্ষেত্রেও। তো সেখানেও কিন্তু পারফরমেন্স চেক করা যায় ইভ্যালুয়েশনের মাধ্যমে। এফেক্টিভনেস, অর্থাৎ লার্নিংটা কতখানি এফেক্টিভ হয়েছে, টিচিংটা কতখানি এফেক্টিভ হয়েছে, সঠিকভাবে হয়েছে কি না, সেটা ইভ্যালুয়েট করা যায় ইভ্যালুয়েশনের মাধ্যমে। এছাড়া সোসাইটিতে সেই লার্নার একজন মেম্বার হিসেবে সোসাইটিতে যখন জয়েন করে, সে কতখানি অ্যাকসেপ্টেবল, তাকে সোসাইটি কিভাবে অ্যাকসেপ্ট নেয়, সে কতখানি প্রতিষ্ঠিত, সেটা এই ইভ্যালুয়েশনের মাধ্যমে জানা যায়।
অর্থাৎ ইভালুয়েশনের মাধ্যমে ওভারঅল তার পারফরমেন্স জানা যায় একজন লার্নারের। প্লেসমেন্ট ইভালুয়েশন, অর্থাৎ ইভালুয়েশন বিভিন্ন টাইপ রয়েছে। সেই টাইপের মধ্যে 1 নাম্বার হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশন। প্লেসমেন্ট ইভালুয়েশন ইজ ডিজাইন টু প্লেস দ্য রাইট পারসন ইন দ্য রাইট প্লেস। অর্থাৎ একজন সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় প্লেস করার জন্য এই ইভালুয়েশন। ফর এক্সাম্পল ধরা যাক ব্যাংকে স্টাফ নিয়োগ করা হবে এবং তার জন্য একটা এন্ট্রান্স টেস্ট নেওয়া হচ্ছে। সেই এন্ট্রান্স টেস্ট দিয়ে যে কোয়ালিফাই করবে সেই পার্সনকে কিন্তু ব্যাংকে জয়েন করানো হবে। তো এটা হচ্ছে এই এন্ট্রান্স টেস্ট কি না হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশন। কারণ এই পার্টিকুলার পার্সন ওই পার্টিকুলার প্লেসে জয়েন করার যোগ্য কিনা, অর্থাৎ রাইট পার্সন কিনা, সেটা এই ইভালুয়েশন সিস্টেমের মাধ্যমে জানা যাচ্ছে। সিমিলারলি ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট বা কলেজের এন্ট্রান্স টেস্টের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে কোনো এন্ট্রান্স টেস্টের মাধ্যমে ধরা যাক প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এন্ট্রান্স টেস্ট হয়েছে, তো সেই ইউনিভার্সিটিতে মিস্টার এক্স একটা এক্সাম দিয়েছে, এক্সাম দেওয়ার পর সে অ্যাডমিশন নিতে চাইছে। সে যদি কোয়ালিফাই করে তাহলে ইউনিভার্সিটি মনে করছে এ হচ্ছে রাইট পারসন আমাদের ইউনিভার্সিটিতে পড়ার জন্য। এটা হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশন। নেক্সট আমরা আসবো ফরম্যাটিভ ইভালুয়েশন। ফরম্যাটিভ ইভালুয়েশন হচ্ছে কোর্স চলাকালীন, অর্থাৎ এন্টায়ার কোর্স যখন চলছে, ডিউরিং দ্য কোর্স, সেই কোর্স চলাকালীন কয়েকটি ধাপে ধাপে যে টেস্ট নেওয়া হয় সেগুলোকে আমরা ফরম্যাটিভ ইভালুয়েশন বলি। ফরম্যাটিভ অর্থাৎ এটা গঠনমূলক। এই টেস্টের মাধ্যমে গঠনমূলক ব্যাপার থাকে, অর্থাৎ ফরমেশনের ব্যাপার থাকে। কি ধরা যাক একটা ক্লাস 8-এ টেস্ট নেওয়া হচ্ছে ইউনিট টেস্ট, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 ইত্যাদি। তো এই ইউনিট টেস্টগুলোতে একজন স্টুডেন্ট এর পারফরমেন্স ধীরে ধীরে ইমপ্রুভ করানোর চেষ্টা করা হয়। অর্থাৎ প্রথম ইউনিট টেস্টে যখন তার পারফরমেন্স খারাপ হয় তখন তাকে ওয়ার্নিং দেওয়া হয় যে এই জায়গাগুলো উইক আছে, এগুলো তোমাকে কিওর করতে হবে। সেকেন্ড এগেন ইউনিট টেস্টে সে আরও তার উইকনেসগুলো ধরা পড়ে। এইভাবে কিন্তু তাকে কারেকশন করে 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 তাকে তার গঠনমূলক তার বিষয়ের প্রতি তার গঠনমূলক ব্যাপার ঘটে, অর্থাৎ সে ভালোভাবে কারেকশনের মাধ্যমে সে শিক্ষা গ্রহণ করতে পারে। অর্থাৎ ডিউরিং ইনস্ট্রাকশন বা ডিউরিং কোর্স তার পারফরমেন্স বা প্রোগ্রেস অফ স্টুডেন্ট, এটাই হচ্ছে ফরম্যাটিভ ইভালুয়েশন। ফর এক্সাম্পল ইউনিট টেস্ট, ক্লাস টেস্ট, এ সমস্ত টেস্টগুলোকে ফরম্যাটিভ ইভালুয়েশন বলা হয়। নেক্সট হচ্ছে ডায়াগনস্টিক ইভালুয়েশন। ফরম্যাটিভ ইভালুয়েশনের মাধ্যমে আমরা জানতে পারছি যে একজন স্টুডেন্টের উইকনেসটা কোথায়। এবার এই উইকনেসটার কারণ, এই উইকনেসটা কেন হচ্ছে, ধরা যাক একটা স্টুডেন্টকে 5টি প্রবলেম সলভ করাতে দেওয়া হয়েছিল ম্যাথে, 5 ধরনের। সে 3 ধরনের প্রবলেম সে সলভ করেছে আর 2 ধরনের প্রবলেম সে আনসলভ করেছে। তো এই 2 ধরনের প্রবলেম সে সলভ করতে পারছে না, এটা হচ্ছে ফরম্যাটিভ ইভালুয়েশন। কিন্তু কেন পারছে না এটা জানার জন্য হচ্ছে ডায়াগনস্টিক ইভালুয়েশন। অর্থাৎ কোনো একজনের ফিভার হয়েছে, তো জ্বর হয়েছে, এই যে এটা জানা যাচ্ছে এটা ফরম্যাটিভ ইভালুয়েশনের মাধ্যমে। কিন্তু এই জ্বরটা কী কারণে হয়েছে, টাইফয়েড হয়েছে, সেই জন্য হয়েছে, তো সেটা হচ্ছে ডায়াগনোসিস করে বোঝা যাচ্ছে, সেটা ডায়াগনস্টিক ইভালুয়েশন। এরপর আসবো আমরা সামেটিভ ইভালুয়েশন। সামেটিভ ইভালুয়েশন, সামেটিভ মানে হচ্ছে সাম টোটাল, অর্থাৎ এন্টায়ার কোর্স শেষ হওয়ার পর, এন্ড অফ দ্য কোর্স শেষ হয়ে যাওয়ার পর তার এন্টায়ার বিষয়ের ওপর তার পারফরমেন্স, সে কতখানি শিখেছে, প্রিভিয়াসলি কতখানি সে লার্ন করেছে, নলেজ আর্ন করেছে, সেটা জানার জন্য সামেটিভ ইভালুয়েশন। ফর এক্সাম্পল ইউনিভার্সিটি এক্সাম, কলেজ এক্সাম, অ্যানুয়াল এক্সাম,
এই ধরনের এক্সামকে আমরা বলবো সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ টোটাল সিলেবাসের ওপর সে কতখানি নলেজ আর্ন করেছে। এই ফরম্যাটিভ ইভ্যালুয়েশনে কারেকশনের সুযোগ থাকে, কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশনের মাধ্যমে তাকে সার্টিফিকেট প্রোভাইড করা হয়, বা তাকে নেক্সট ক্লাসে প্রমোট করা হয়, বা তাকে একটা ডিগ্রি দিয়ে দেওয়া হয়, এই ধরনের বিষয়। নেক্সট আমরা দুটি ইম্পর্ট্যান্ট এনটিএতে বারবার এই প্রশ্ন আসে, ইম্পর্ট্যান্ট টার্ম আমরা জেনে নেব। একটা হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট অ্যান্ড একটা হচ্ছে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট অর ইভ্যালুয়েশন অর অ্যাসেসমেন্ট। তো নর্ম রেফারেন্স টেস্ট মানে হচ্ছে যখন কারোর পারফরমেন্স, ধরা যাক কোনো একটা ক্লাসে, ধরা যাক ক্লাস 10-এ বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকমের পার্সেন্টেজ পেয়েছে, মার্কস পেয়েছে, তো সেই পার্সেন্টেজ গোটা কমিউনিটির অর্থাৎ ক্লাস 10-এর অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে যখন তুলনা করা সম্ভব হচ্ছে, তুলনা করে তাদেরকে র্যাঙ্ক দেওয়া হচ্ছে, অর্থাৎ নিউমেরিক্যাল র্যাঙ্ক দেওয়া হচ্ছে, এ ফার্স্ট হয়েছে, এ সেকেন্ড পজিশনে আছে, এ থার্ড হয়েছে, এরকমভাবে যখন র্যাঙ্কিং করা হচ্ছে, এটা হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট। অর্থাৎ ওই গ্রুপ ওর কমিউনিটির মধ্যে পারফরমেন্সগুলো কী করা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে। ফর এক্সাম্পল, সমিত র্যাঙ্কড ফার্স্ট ইন ইউনিভার্সিটি এক্সাম। ইউনিভার্সিটিতে মনে করা যাক কোনো একটা বিশেষ সাবজেক্টে সে ফার্স্ট হয়েছে, তো সেটা হচ্ছে কি, সে যেহেতু ফার্স্ট হয়েছে সেটা হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট। অন্যদিকে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট কি? ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট মানে হচ্ছে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়াকে ক্রস করা অর্থাৎ কোয়ালিফাই করা, সেটাকে আমরা বলবো ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। ফর এক্সাম্পল, মিলিটারিতে লোক নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ আর্মিতে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে বলে দেওয়া হলো 5 ফুট 7 ইঞ্চি যাদের হাইট তারা কিন্তু কোয়ালিফাই, এবং এর নিচে যারা থাকবে তারা ডিসকোয়ালিফাই। অথবা বলল যে এত মিনিটে এত মিটার যারা রান করতে পারবে তারা কোয়ালিফাই, আদারওয়াইজ ডিসকোয়ালিফাই। এই যে প্রত্যেকটা ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হচ্ছে, এই ক্রাইটেরিয়াকে ক্রস করলেই সে কিন্তু কোয়ালিফাই। সেই যে যারা কোয়ালিফাই, মনে করা যাক 5 জন কোয়ালিফাই হয়েছে, কোয়ালিফাই 1, 2, 3, 4, এদের পরস্পরের মধ্যে কিন্তু তুলনা হচ্ছে না, কি না এরা কোয়ালিফাই, কেননা এরা এই ক্রাইটেরিয়া ফলো করে এসেছে, সেজন্য এরা কোয়ালিফাই। অন্যদিকে এদেরকে কিন্তু তুলনা করা হচ্ছে, এদেরকে র্যাঙ্ক দেওয়া হচ্ছে 1, 2, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটসেট্রা। এটা নর্ম রেফারেন্স টেস্ট, আর এটা ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। ওই নির্দিষ্ট ক্রাইটেরিয়া, অর্থাৎ সমিত কোয়ালিফাই ইউজিসি নেট কোয়ালিফাই করেছে, কিন্তু নেট এক্সামে সে ফার্স্ট হয়েছে না সেকেন্ড হয়েছে সেটা বলা হচ্ছে না। এখানে যতজন নেট কোয়ালিফাই করেছে তাদের মধ্যে সমিত একজন, অর্থাৎ এই পার্টিকুলার ক্রাইটেরিয়া 52% যে কাট অফ, সেই কাট অফ ক্রস করে সে কোয়ালিফাই হয়েছে, এই ক্রাইটেরিয়া সে ফলো করেছে, এই জন্যে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। তাহলে টিচিং আপাতত এই পর্যন্ত। এবার আমরা চলে আসবো রিসার্চের একটি টপিকে। রিসার্চের যে টপিকটি আমরা এখানে চুজ করেছি সেটা হচ্ছে টাইপ 1 এরর, টাইপ 2 এরর, একটা ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ স্মল টপিক। তো টাইপ 1, টাইপ 2 এরর জানার আগে আমাদের জানতে হবে হাইপোথিসিস মানে কি। হাইপোথিসিস মানে হচ্ছে একটা টেন্টেটিভ সলিউশন, যেটা কিনা রিসার্চার রিসার্চ কমপ্লিট করার আগেই কি করে না, সেই সলিউশনটা অ্যাজিউম করে থাকে। ফর এক্সাম্পল, আমরা যদি চেক করতে চাই, একজন রিসার্চার যদি চেক করতে চায় চা পানের এফেক্ট হার্ট অ্যাটাকের সঙ্গে আছে কি না, তো সে কী করবে, সে রিসার্চ কমপ্লিট 500 জনের ওপর, 500 জন চা পান করা ব্যক্তির ওপর তাদের মেডিকেল রিপোর্ট এটসেট্রা দেখে শুনে সে একটা সিদ্ধান্তে আসবে, অ্যানালিসিস করবে যে হার্ট অ্যাটাকের সঙ্গে টি পান এর সম্পর্ক আছে কি না, এবং যারা চা পান করে না তারাও
সেই 500 জনের মধ্যে থাকবে, তাদেরও রিপোর্ট নিয়ে দেখবে, দিয়ে একটা অ্যানালিসিস করে সিদ্ধান্তে আসবে। তো সেই সিদ্ধান্তে আসার আগেই প্রথমেই সে কিন্তু কতকগুলো টেন্টেটিভ ফাইন্ডিংস সে অনুমান করে নিতে পারে। ধরা যাক 1 নাম্বার হাইপোথিসিস আমরা নোট করলাম 80, ড্রিঙ্কিং টি হ্যাজ নো এফেক্ট অন হার্ট, অর্থাৎ চা পানের কিন্তু হার্টের উপর কোনো এফেক্ট নেই, এরকমটা হতে পারে। তার রেজাল্ট, সে যে সলিউশন পাবে এরকমটা হতে পারে। অথবা ড্রিঙ্কিং টি হ্যাজ ম্যাসিভ এফেক্ট অন হার্ট, অর্থাৎ খুব মারাত্মক ও খুব স্ট্রং এফেক্ট রয়েছে, হার্ট অ্যাটাকেরও জন্য দায়ী। অল্টারনেটিভ হাইপোথিসিস। ড্রিঙ্কিং টি হ্যাজ মাইল্ড এফেক্ট অন হার্ট অ্যাটাক, খুব সামান্য এফেক্ট রয়েছে। অল্টারনেটিভ হাইপোথিসিস সি। এইভাবে কিন্তু সে হাইপোথিসিস আগে থেকে ক্রিয়েট করলো। এবার রিসার্চ করার পর সে কী করবে? টেস্ট করবে। স্যাম্পল সার্ভে টার্ভে করার পর সে যখন টেস্ট করবে, তখন এই হাইপোথিসিসগুলো রিজেক্ট হচ্ছে না অ্যাকসেপ্ট হচ্ছে, সেটা তার অ্যানালিসিস করে রেজাল্ট থেকে সে দেখতে পাবে। এবার বিষয় হচ্ছে যে এই হাইপোথিসিস রিজেক্ট করতে গিয়ে বা অ্যাকসেপ্ট করতে গিয়ে অনেক সময় আমাদের এরর হয়ে যায়। তো সেই এররগুলোকে আমরা টাইপ 1 টাইপ 2 এরর টেস্টিং করতে গিয়ে যেটা পাই, সে টাইপ 1 টাইপ 2 এররের মধ্যে রাখবো। তার আগে আমাদের জেনে নিতে হবে নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস হচ্ছে এমন একটা হাইপোথিসিস যেটা নো রিলেশনশিপ বোঝায়, অর্থাৎ দেয়ার ইজ নো রিলেশন বিটুইন টি অ্যান্ড হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের সঙ্গে কোনো টি এর রিলেশন নেই। প্রথমেই এই ধরনের একটা অ্যাজিউম করে নেওয়া হয়, অর্থাৎ আমাদের প্রথমেই জানা প্রয়োজন যে বিষয় ভেরিয়েবল দুটোকে নিয়ে আমরা রিসার্চ করছি, সেই ভেরিয়েবল দুটোর, সেই বিষয় দুটোর ওপর প্যারামিটার দুটোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আদৌ আছে তো না নেই, সেটা জানার প্রয়োজন হয়। সেই জন্য প্রথমে নাল হাইপোথিসিস ক্রিয়েট করা হয় যে নো রিলেশন। এরপর নাল হাইপোথিসিসকে অ্যানালিসিস করে যদি রেজাল্টে আমরা পাই, তাহলে আমরা সেটাকে রিজেক্ট করে দিই। জেনারেলি আমরা এটাকে রিজেক্ট করতে চাই। রিজেক্ট করা হলে তাহলে কি সিদ্ধান্ত? যে হ্যাঁ, এই কথাটা হচ্ছে ভুল। রিজেক্ট করার অর্থ হচ্ছে এই যে হাইপোথিসিস, এই যে বক্তব্য, এটা হচ্ছে ভুল। তখন আমরা অল্টারনেটিভ যে হাইপোথিসিস আছে সেটা আমরা অ্যাকসেপ্ট করি। কি না, দেয়ার ইজ এ রিলেশন বিটুইন টি অ্যান্ড হার্ট অ্যাটাক, ড্রিঙ্কিং টি অ্যান্ড হার্ট অ্যাটাকের মধ্যে রিলেশন রয়েছে, এটাকে আমরা তখন অ্যাকসেপ্ট করি। তো আমরা রিজেক্ট করেছি নাল হাইপোথিসিস। তো এই নাল হাইপোথিসিস রিজেক্ট করতে গিয়ে বা অ্যাকসেপ্ট করতে গিয়ে, অনেক সময় অ্যাকসেপ্ট করতে হয়, অ্যাকসেপ্ট করতে গিয়ে আমাদের টাইপ 1 এরর এবং টাইপ 2 এরর দেখা যায়। তো টাইপ 1 এরর মানে হচ্ছে ফলস পজিটিভ, টাইপ 2 এরর মানে হচ্ছে ট্রু নেগেটিভ। তো বিষয়টাকে বোঝার জন্য আমরা একটা হাইপোথিসিসকে আমরা ইজি করে লিখছি। ধরা যাক রাম ডিড নট ইট ফুড বিফোর জয়েন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে জয়েন করার আগে রাম ডিড নট ইট ফুড বিফোর জয়েন দ্য ক্লাস, অর্থাৎ রাম ক্লাসে জয়েন করার আগে খাবার খেয়ে আসেনি, এরকম একটা হাইপোথিসিস। এবার এই হাইপোথিসিসটা মনে করো তুমি ক্লাসে চেক করছো, এইভাবে তার মুখ দেখছো, তার চোখ দেখছো, তার জিভ দেখছো এবং তার বিহেভিয়ার দেখছো, দেখে তুমি সিদ্ধান্তে উপনীত হলে যে হ্যাঁ, সে সত্যি সত্যি খেয়ে আসেনি। অর্থাৎ তোমার সিদ্ধান্তটা কি? তোমার সিদ্ধান্ত এই হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করলো। তোমার রিসার্চ কি বলছে? যে সে সত্যি সত্যি খেয়ে আসেনি, এটা তোমার রিসার্চ বলছে। কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি কি খেয়ে এসেছো, সে তখন বলছে যে হ্যাঁ, আমি তো খেয়ে এসেছি। অর্থাৎ আমরা রিসার্চ করে পেলাম, অ্যাকসেপ্ট করে নিলাম সে খেয়ে আসেনি এরকমটা,
কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এই হাইপোথিসিসটা ফলস, অর্থাৎ ফলসটাকে কি করেছি আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। এরকম একটা কেস হতে পারে। আবার এরকম হতে পারে যে এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কিন্তু ট্রু, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা ট্রু, অর্থাৎ সে সত্যিই খেয়ে আসেনি, কিন্তু আমরা যখন রিসার্চ করছি, আমরা যখন অ্যানালিসিস করছি, আমাদের চোখ মুখ দেখে আমরা বলে দিলাম যে হ্যাঁ ও খেয়ে এসেছে। তাহলে আমরা কিন্তু এই হাইপোথিসিসটাকে কী করছি, সেক্ষেত্রে খেয়ে আসেনি, হাইপোথিসিস বলছে খেয়ে আসেনি, আমরা বলছি খেয়ে এসেছে, তাহলে রিজেক্ট করে দিচ্ছি। তাহলে আমাদের রিসার্চ কী করছে, রিজেক্ট করে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হাইপোথিসিসটা ট্রু। এরকম দুটি কেস হতে পারে। আর একটা কেস হতে পারে যে হাইপোথিসিসটা ট্রু কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা হচ্ছে, আবার হাইপোথিসিসটা ফলস সেটা রিজেক্ট করা হচ্ছে। সেই কেসগুলো কিন্তু গুড কনক্লুশন, অর্থাৎ সত্যটাকে সত্য বলেই মেনে নেওয়া, আবার মিথ্যাটাকে মিথ্যা বলেই রিজেক্ট করা, এই দুটো কনক্লুশন কিন্তু গুড কনক্লুশন। তো যাই হোক, সেই ব্যাপারে আসার আগে আমরা দেখে নেব রিজেক্ট আ নাল হাইপোথিসিস হোয়েন ইট ইজ অ্যাকচুয়ালি ট্রু। তাহলে এই হাইপোথিসিসটা সেকেন্ড অপশনটা আমরা দেখব। হাইপোথিসিসটা হচ্ছে ট্রু, সত্য সত্যই সে কিন্তু খেয়ে আসেনি, তার এটা ভেতরের ব্যাপার, সে মনের ভেতর থেকে সে বলছে যে আমি খেয়ে আসিনি, কিন্তু আমরা রিসার্চ করে দেখলাম যে খেয়ে আসেনি এই কথাটা ভুল, সে খেয়ে এসেছে, আমাদের রিসার্চ বলছে। তাহলে আমাদের রিসার্চের মধ্যে যে এরর হলো, সত্যিই সে খেয়ে এসেছে, আসেনি, এটা ট্রু নাল হাইপোথিসিস, কিন্তু আমরা রিজেক্ট করে দিলাম, এটা হচ্ছে টাইপ 1 এরর। অন্যদিকে টাইপ 2 এরর হচ্ছে ফেলস টু রিজেক্ট, অর্থাৎ ফেল করা মানে রিজেক্ট করতে পারছে না, মানে হচ্ছে অ্যাকসেপ্ট করে নিচ্ছে এই নাল হাইপোথিসিসকে, দ্যাট ইজ ফলস। অর্থাৎ হাইপোথিসিসটা কি, সে খেয়ে আসেনি, এটা ফলস, অর্থাৎ সে কিন্তু সত্যি ভেতরের ব্যাপার, সে ইন্টারনালি দেখা যাচ্ছে যে তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে দেখা যাচ্ছে, অর্থাৎ উত্তর পাওয়া যাচ্ছে যে সে খেয়ে এসেছে, কিন্তু আমাদের রিসার্চ বলছে যে সে খেয়ে আসেনি, এই হাইপোথিসিসটা ট্রু। অর্থাৎ হাইপোথিসিসটা ট্রু বলে রিসার্চ ধরে নিচ্ছে, নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কিন্তু হাইপোথিসিসটা অ্যাকচুয়ালি ফলস, তখন সেটাকে কি বলবো, অ্যাকচুয়ালি ফলস, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তাহলে ফলস নাল হাইপোথিসিসকে যখন অ্যাকসেপ্ট করে নেব, তখন সেটা হচ্ছে টাইপ 2 এরর। এটা আমরা আরও ডিটেলসে আসবো। তো তার আগে একটা বিশেষ পয়েন্ট মনে রাখতে হবে, দ্য প্রবাবিলিটি অফ কামিং টাইপ 1 এরর, টাইপ 1 এররের যে সম্ভাবনা, টাইপ 1 এররের যে চান্স, যে ঘটার যে সম্ভাবনা, সেটাকে বলা হয় সিগনিফিক্যান্স লেভেল, এবং এটাকে আলফা দ্বারা চিহ্নিত করা হয়। এই সাইনটার নাম হচ্ছে আলফা। এগেন টাইপ 2 এরর এর প্রবাবিলিটি অফ নট কামিং টাইপ 2 এরর, প্রবাবিলিটি অফ নট কামিং টাইপ 2 এরর, টাইপ 2 এরর না আসার যে সম্ভাবনা, সেটাকে আমরা বলবো পাওয়ার অফ দ্য টেস্ট, এবং এটাকে বিটা দ্বারা ডিনোটেড করা হয়। এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে। এরপর নেক্সট, এই যে ফিগারটা রয়েছে, এই ফিগারের এই সাইডের যে অংশটা, এই অংশটা হচ্ছে কি না অ্যাকচুয়াল অবস্থা, নেচার অবস্থা, ছেলেটি সত্যি সত্যিই খায়নি, এরকম অবস্থাটা। অন্যদিকে এদিকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, আমরা আমাদের রিসার্চারদের চোখে যে ফাইন্ডিংটা পেয়েছি, যে অ্যানালিসিসটা পেয়েছি সেটা। তাহলে এখন একটা হাইপোথিসিস নেওয়া যাক। আমরা সেই বিখ্যাত একটা মুভি রয়েছে, সেই মুভির হাইপোথিসিসটাকে এখানে নিচ্ছি। শশানক রিডেমশন, অর্থাৎ একটা হলিউড মুভি, যেখানে একজন তার ওয়াইফকে মার্ডার করার অপরাধে যাকে জেল যেতে হয়, একজন ব্যাংকার, যে ব্যাংকের একজন কর্মী, তাকে ওয়াইফকে মার্ডার করার অপরাধে তাকে জেল যেতে হয়। তো জাস্টিস বা যে জাজ, যে সে বিচার করে তাকে জেলে দিয়ে দেয়। অর্থাৎ ব্যাংকার ইজ নট
মার্ডারার। আমাদের হাইপোথিসিস হচ্ছে এটা। ব্যাংকার কি না, যে ব্যাংকের কর্মী সেই লোকটি তার ওয়াইফকে মার্ডার করেনি। আমরা সংক্ষেপে লিখলাম যে ব্যাংকার ইজ নট মার্ডারার। তাহলে এটা হচ্ছে নাল হাইপোথিসিস, অর্থাৎ নো রিলেশন, ব্যাংকিং লোকটার সঙ্গে মার্ডার করার সম্পর্ক নেই। এবার সত্যি সত্যি সে কিন্তু মার্ডার করেনি, সত্যি সে মার্ডার করেনি। অ্যাকচুয়াল অবস্থাটা কি, সে মার্ডারার নয়, এটা সত্যি, ট্রু, নেচারালি এটা ট্রু। সত্যটা সে একমাত্র জানে, সে যে ব্যাংকার সে জানে। কিন্তু এভিডেন্স, সার্কামস্টান্সিয়াল বিভিন্ন এভিডেন্স জোগাড় করে দেখা গেছে যে ব্যাংকার ইজ নট মার্ডারার, এই কথাটা হচ্ছে ভুল, এই কথাটা ভুল। জাজ কি করলো, জাজ তাকে জেলে পাঠিয়ে দিল। কেন পাঠিয়ে দিল? কেননা সে প্রমাণ হলো না যে এই লোকটা মার্ডারার নয়, কোর্টে প্রমাণ হয়ে গেল সে মার্ডারার। তাহলে এই হাইপোথিসিসটাকে রিজেক্ট করা হলো, যে সে মার্ডারার নয়, এটাকে রিজেক্ট করা হলো। কিন্তু এটা অ্যাকচুয়ালি ট্রু, এই ট্রুটা জানে ব্যাংকার, সে প্রমাণ করতে পারলো না সে গিল্টি নয়, সেজন্য তাকে গিল্টি প্রমাণ করে জেলে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে ট্রু, অথচ সেই স্টেটমেন্টটাকে রিজেক্ট করে দেওয়া হলো, যে জন্য লোকটাকে জেলে যেতে হচ্ছে। তাহলে রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, এটা হচ্ছে টাইপ 1 এরর। রিজেক্ট এ ট্রু, অ্যাকচুয়ালি ট্রু, কিন্তু সেটাকে রিজেক্ট করে দেওয়া হলো। তাহলে কোনো নাল হাইপোথিসিস যদি অ্যাকচুয়ালি ট্রু হয়, তাকে যদি রিজেক্ট করে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে টাইপ 1 এরর। এবার মনে করা যাক এই ব্যাংকার ইজ নট গিল্টি, এটা কোর্টে প্রমাণ হয়ে গেল, হ্যাঁ সত্যিই লোকটা গিল্টি নয়, অ্যাকচুয়ালি সেটা ট্রু, সে ব্যাংকার নিজে জানে যে সে গিল্টি নয়। আবার সেই লোকটাকে কি করা হলো, এটাকে গিল্টি নয় কোর্ট অ্যাকসেপ্ট করে নিল এবং কোর্ট তাকে ছেড়ে দিল। অর্থাৎ সে গিল্টি নয়, সে সাজা পেল না, সে ছাড়া পেয়ে গেল। ইট ইজ কারেক্ট কনক্লুশন, গুড কনক্লুশন। কিন্তু সে গিল্টি নয় এই কথাটা মিথ্যা হয়ে যাচ্ছে এবং রিসার্চের মাধ্যমে মিথ্যা হচ্ছে এবং সেটাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, যেহেতু এটা 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 ফলস হয়ে যাচ্ছে, সেই জন্য সেটাকে রিজেক্ট করে দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ভেতর থেকে সেটা কিন্তু ট্রু। তাহলে ট্রুকে রিজেক্ট করে দেওয়াটা হচ্ছে টাইপ 1 এরর। এবার আমরা আসবো সেকেন্ড কন্ডিশনে। যেহেতু সিনেমাতে সত্যির ব্যাপারটা হচ্ছে যে সে মার্ডারার নয়, এবার মনে করা যাক, আমরা ধরে নিচ্ছি অন্য একটি ঘটনা, যেখানে একজন ব্যাংকার তার ওয়াইফকে মার্ডার করেছে, সত্যিই মার্ডার করেছে। কিন্তু কোর্টে কী হয় দেখা যাক। তাহলে সে সত্যিই মার্ডার করেছে, তাহলে এখানে স্টেটমেন্টটা কি দেওয়া আছে, ব্যাংকার ইজ নট মার্ডারার। তাহলে এই কথাটা ভুল, সত্যিই মার্ডার করেছে, কিন্তু এই আমাদের হাইপোথিসিস বলছে নট মার্ডারার। তাহলে এই স্টেটমেন্টটা কি, এটা হচ্ছে ফলস, হাইপোথিসিসটা ফলস। সে এটা যে ফলস, নট মার্ডারার, এই দিয়ে জাজ বিচার শুরু করছে যে ব্যাংকার ইজ নট মার্ডারার, এই বক্তব্য দিয়ে বিচারটা শুরু হচ্ছে। তো ব্যাংকার সে তো নিজে জানে সে মার্ডারার, তাহলে এটা কিন্তু ফলস, এই বক্তব্যটা ফলস, অ্যাকচুয়ালি ফলস, নেচারে ফলস, বাই স্টেট অফ নেচারটা হচ্ছে ফলস, এই নাল হাইপোথিসিসটা হচ্ছে ফলস। এবার রিসার্চার কি করছে, রিসার্চের মাধ্যমে দেখছে যে হ্যাঁ, বা কোর্টে উকিলরা প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ ব্যাংকার ইজ নট মার্ডারার। কি বলছে, যে ব্যাংকার মার্ডারার নয়, এটা প্রমাণ করে দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি সে মার্ডার করেছে, কিন্তু কোর্টে প্রমাণ হয়ে যাচ্ছে সে মার্ডারার নয়, অর্থাৎ রিসার্চের মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে সে মার্ডারার নয়। অর্থাৎ এটাকে কি করা হচ্ছে, এটাকে ট্রু বলা হচ্ছে, দিয়ে অ্যাকসেপ্ট করে নেওয়া হচ্ছে। তো অ্যাকসেপ্ট করে নেওয়ার ফলে কি করা হচ্ছে, এটা অ্যাকসেপ্ট করা হচ্ছে, অথচ বিষয়টা কিন্তু ফলস। তাহলে অ্যাকচুয়ালি ফলস, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তাহলে ফলসটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটাকে বলবো টাইপ 2 এরর। অর্থাৎ সে সাজা পাচ্ছে না, সে ছাড়া পেয়ে যাচ্ছে।
অথচ সে গিল্টি। এগেইন এটা ফলস, কিন্তু রিসার্চের মাধ্যমে যদি প্রমাণ হয় যে এই স্টেটমেন্টটা ফলস, অর্থাৎ ব্যাংকার ইজ নট মার্ডারার, এই বক্তব্যটা ফলস, এই বক্তব্যটা ফলস হওয়ার মানে কি, অল্টারনেটিভ কথাটা ভাবো যে ব্যাংকার ইজ মার্ডারার, অর্থাৎ তাকে গিল্টি বলা হচ্ছে, তাহলে এই বক্তব্যটাকে নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, এই হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, অথচ এটা ফলস, তাহলে যেটা মিথ্যা সেই বক্তব্যটাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ মিথ্যা বক্তব্যটাকে রিজেক্ট করে দেওয়া হলো। এটা হচ্ছে কারেক্ট কনক্লুশন, গুড কনক্লুশন। এই হচ্ছে টাইপ 1 এরর অ্যান্ড টাইপ 2 এরর। নেক্সট আমরা আসব কম্প্রিহেনশন, অর্থাৎ প্যাসেজ দেওয়া থাকে একটা, সেটা সলভ করতে হয়। তো একটা প্যাসেজ যদি আমি এখানে সলভ করে দেখাতে চাই তাহলে ক্লাস অনেক লেন্থলি হয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা সলভ করে দেখালেই হবে না, বেশ কয়েকটা প্যাসেজ সলভ করে দেখাতে হবে। প্যাসেজ আর ডেটা কিন্তু একটা ক্লাসে শেখা একটু টাফ, সেজন্য এটা হচ্ছে পিওরলি প্র্যাকটিসের উপর নির্ভর করে। অনেক কটা প্যাসেজ প্র্যাকটিস করতে হবে, তবেই এটা শেখা ভালোভাবে সম্ভব হবে যারা প্যাসেজে উইক তাদের পক্ষে। তো আমাদের এখানে ক্লাসে প্রতি উইকে একটা করে প্যাসেজ দেওয়া হয়, সেই প্যাসেজ নিজেকে সলভ করতে হয় এবং তারপর ভিডিও ক্লাসের মাধ্যমে সেই প্যাসেজ শর্টকাট প্রসেসের মাধ্যমে সলভ করানো হয়। তো কমপক্ষে আমাদের 30 থেকে 40টার মতো প্যাসেজ আমরা সলভ করাই ডিউরিং দ্য কোর্স, এন্টায়ার কোর্স। টোটাল কোর্সের মধ্যে 5 মাসের মধ্যে আমরা এগুলো সলভ করাই, তো তার মাধ্যমে ক্লিয়ার হয়ে যায়। তো কিভাবে সলভ করতে হয় তার একটা সিম্পল বিষয় আমরা বলেছি, যদিও এটা প্র্যাকটিক্যালি করতে গিয়ে অনেক সময় প্রবলেমে পড়তে হয়, সেটা প্র্যাকটিস না করলে বোঝা যাবে না। রিড দ্য কোয়েশ্চেন অ্যান্ড মার্কড কিওয়ার্ডস। প্রশ্নটাকে আমরা প্যাসেজটাকে পড়ে কোয়েশ্চেনটাকে সলভ করা, এটা হচ্ছে গুড প্রসেস। কিন্তু এই প্রসেসে সলভ করতে গেলে আমরা যারা উইক, আমরা বিভিন্ন ক্যাটাগরির সাবজেক্ট থেকে এসেছি, বিভিন্ন সাবজেক্টের স্টুডেন্ট এখানে রয়েছে, তাদের পক্ষে কিন্তু অনেক জটিল হয়ে যায় অনেক সময়, যারা ইংলিশে বিশেষত উইক এবং ভোকাবুলারি স্ট্রং থাকে না। তো সেক্ষেত্রে কি করতে হয়, কোয়েশ্চেন টু প্যাসেজে আমাদেরকে যেতে হয়। প্রশ্নটাকে আমরা পড়ে নেব, প্রশ্নের মধ্যে অনেক কিছু কথা বলা থাকে, কিন্তু সেই কথাগুলো আমরা ধরবো না, আমরা শুধুমাত্র কিওয়ার্ডসগুলোকে নিয়ে নেব, অর্থাৎ মেন ওয়ার্ডগুলো নিয়ে নেব। সেই ওয়ার্ডগুলো বা তার সিমিলার মিনিংগুলোকে আমরা যখন সেই কিওয়ার্ডগুলোকে রিমাইন্ড করব, তখন কিন্তু তার সিমিলার মিনিংটা, সিনোনিমসগুলো আমাদের মনে থাকবে। এটা হচ্ছে বক্তব্য। ব্রেক দ্য প্যাসেজ ইন্টু 3-4 পার্টস। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটা লম্বা প্যাসেজ যেটা কোনো রকম প্যারাগ্রাফে ভাগ করা নাই বা শুধুমাত্র একটি প্যারাগ্রাফে ভাগ করা আছে মাঝখানে, তো সেটাকে আমরা 2-3টি ভাগে ভাগ করে নিতে পারি, 3 থেকে 4টি পার্টে ভাগ করে নিতে পারি। তো ছোট প্যাসেজ হলে এসব করার কোনো দরকার নেই, অর্থাৎ এখান থেকে এতটা আমরা আলাদা ভাগ, এতটা আলাদা ভাগ, এইভাবে আমরা ছক ওয়াইজ পড়ব। প্রশ্ন সলভ করতে গিয়ে ওটা পার্টিকুলার একটা এরিয়ার মধ্যে আমরা সেই প্রশ্নগুলো, অ্যান্সারগুলোকে আমরা খুঁজতে থাকব। নেক্সট হচ্ছে ট্রাই টু ফাইন্ড দ্য কিওয়ার্ডস আর নিয়ার মিনিং। যে কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করেছি প্রশ্নের মধ্যে, প্রথমে একটা প্রশ্ন আমরা পড়লাম, সেই প্রশ্নের মধ্যে যে ইম্পর্ট্যান্ট কিছু ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলোকে আমরা তুলে নিয়েছি। সেই ধরনের ওয়ার্ড বা তার মিনিংগুলো প্যাসেজ আমরা প্রথম থেকে পড়তে শুরু করব। প্রথম থেকে শুরু করে যখন প্যাসেজটা আমরা ধাপে ধাপে পড়ে আসছি প্যারাগ্রাফ ওয়াইজ, সেখানে সেই ওয়ার্ড বা সেই মিনিং সিমিলার টাইপের ওয়ার্ড আমরা পাব। তাহলেই আমরা বুঝতে পারবো যে প্রশ্নটা কি বিষয়ে করা হয়েছে আর তার উত্তরটা কি বিষয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ অপশনটা কি। এখানে শুধুমাত্র প্রশ্নের কিওয়ার্ড না পড়ে কোশ্চেন এবং কোশ্চেনের যে অপশনগুলো থাকবে, 4খানা অপশন থাকবে, তাদেরও কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের পড়ে নিতে হবে।
তবে একসঙ্গে সমস্ত কোশ্চেন পড়ার দরকার নেই, 1 বাই 1 করতে হবে। একটা প্রশ্ন দেখলাম, প্রশ্নটাকে পড়লাম, তার অপশন 1 2 3 4 4টি অপশন, সেই অপশনের কিওয়ার্ড এবং প্রশ্নের কিওয়ার্ড দেখলাম। দেখার পর আমরা চলে যাব প্যাসেজে। প্যাসেজ পড়তে পড়তে সেই ধরনের ওয়ার্ড পেলে আমরা এটাকে ক্লারিফাই করব এবং এই প্রশ্নটাকে সলভ করব। এই 1 নম্বর প্রশ্ন সলভ হওয়ার পর আমরা সেকেন্ড প্রশ্নে চলে যাব এভাবে। সলভ নন ইন্টারোগেটিভ কোশ্চেন অ্যাট লাস্ট। অনেক সময় প্যাসেজের টাইটেল দিতে বলা হয়, প্যাসেজটা কোন বিষয়ের ওপর আলোচনা করা হয়েছে সেটা বলা হয়, তো সেই প্রশ্নটা আমরা লাস্টের দিকে করার চেষ্টা করব। কারণ ধরা যাক প্রথম প্রশ্নটা আমরা যখন সলভ করছি তখন এই গোটা প্যাসেজটা আমাদের পড়া হয়নি, আমরা মনে করা যাক পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এর সেকেন্ড পজিশনে এই 1 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা পেয়েছি। পুরো প্যাসেজটা না পড়েই আমরা কি করে বলবো যে প্যাসেজটা এই বিষয়ে বলা হয়েছে, সেটা বলতে পারবো না। তাহলে যখন আমরা 1 to 4 4খানা প্রশ্ন যখন আমরা সলভ করব বা 3খানা প্রশ্ন যখন সলভ করব তখন অলরেডি প্যাসেজটা আমাদের কিওয়ার্ডগুলো খুঁজতে খুঁজতে গোটা প্যাসেজটা আমাদের পড়া হয়ে যাবে। তো যখন প্যাসেজটা পড়া হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা শেষের দিকে নন ইন্টারোগেটিভ কোশ্চেনগুলো সলভ করতে পারি। প্যাসেজের টাইটেল কী হওয়া উচিত বা প্যাসেজটি কী সম্পর্কে বলা হয়েছে সেটা আমরা সহজেই বলতে পারবো। তো যাই হোক, এখানে একটা প্যাসেজ সলভ করতে গেলে অনেক লম্বা টাইম নিয়ে নেবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা প্যাসেজ সলভ করলে কিন্তু হবে না, অনেকগুলো প্যাসেজ সলভ করলে তবেই ভালোভাবে শেখা যাবে। সেজন্য এই কম্প্রিহেনশন ব্যাপারটা আমরা স্কিপ করলাম। নেক্সট হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনের আমরা একটা ইম্পর্টেন্ট অংশ চয়েস করেছি, সেটা হচ্ছে নন ভার্বাল। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট টার্মগুলো আমাদের ভালোভাবে দেখে নিতে হবে। তো তার আগে কমিউনিকেশন জিনিসটা কি সেটা আমরা ছোট করে একটু জেনে নিই। কমিউনিকেশন মানে হচ্ছে, ধরা যাক একটা মোবাইলে মেসেজ করা হচ্ছে, এ বিকে মেসেজ করছে, এটা হচ্ছে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ করা। এ হচ্ছে এখানে কি, এ হচ্ছে সেন্ডার, একে আমরা বললাম সেন্ডার, সে মেসেজটা সেন্ড করছে। বি মেসেজটা রিসিভ করছে, সুতরাং বি হচ্ছে এখানে রিসিভার। মেসেজটা যখন পাঠানো হয় তখন সেটাকে এনকোড করা হয়। অর্থাৎ ফর এক্সাম্পল, এ মেসেজ পাঠাচ্ছে সকালে ঘুম থেকে উঠে তার বি বন্ধুকে যে গুড মর্নিং, অর্থাৎ শুভ সকাল, সুপ্রভাত, এরকম একটা আইডিয়া বা সকালটা সুন্দর, সকালে আমি ভালো আছি, এই বক্তব্যটাকে সে পাঠাতে চাইছে। এটা হচ্ছে তার আইডিয়া বা ইনফরমেশন। সে কি করছে, সেটাকে এনকোড করছে কিসের মাধ্যমে, সে বাংলাতে লিখছে সুপ্রভাত, অথবা সে ইংলিশে টেক্সট করছে যে গুড মর্নিং, সে টাইপ করছে। অর্থাৎ গুড মর্নিং এভাবে লিখছে, অথবা সে সিম্পলি জিএম লিখছে। এই যে লেটারের মাধ্যমে এটাকে এক্সপ্রেস করা হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এনকোডিং। লেটার অ্যাকচুয়ালি এগুলো তো সিম্বল, এই সিম্বলের মাধ্যমে এগুলোকে এনকোড করা হচ্ছে। ফর এক্সাম্পল, সে মনে করা যাক সে জিএম লিখেছে, সেই জিএমটা চ্যানেলের মাধ্যমে অর্থাৎ নেটওয়ার্কের মাধ্যমে, মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হলো বি এর কাছে। এবার বি যদি জিএম এর ফুল ফর্ম বুঝতে না পারে, যদি অন্য কোনো মিনিং বুঝে নেয়, তাহলে কিন্তু মেসেজ সাকসেসফুলি গেল না। সেজন্য এখানে একটা বিষয় রয়েছে, এটাকে ডিকোড করতে হবে। যখনই সে জিএম স্ক্রিনের মধ্যে, মোবাইল স্ক্রিনের মধ্যে জিএম লেখাটা দেখছে যে এ পাঠিয়েছে, তখন সে বুঝে যাচ্ছে যে আমার বন্ধু আমাকে সকালে স্মরণ করেছে এবং গুড মর্নিং পাঠিয়েছে। তাহলে এই যে সে আন্ডারস্ট্যান্ড করতে পারলো, অর্থাৎ এ যেটা বলতে চেয়েছে গুড মর্নিং, সেই বক্তব্যটা বি যখন বুঝতে পারছে, এটাই হচ্ছে সাকসেসফুল কমিউনিকেশন। তো কমিউনিকেশন সাকসেসফুল হয়েছে কি না সেটা বোঝার সবথেকে ভালো উপায় হলো একটা ফিডব্যাক। যদি এ ফিডব্যাক দিয়ে দেয় কি, অর্থাৎ কি বলতে চাইছিস বা হোয়াট দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে এ এগেন মেসেজ করে দিল, অর্থাৎ
এ সঠিকভাবে বক্তব্যটা জিএম কথাটার অর্থ বি বুঝতে পারেনি, সেটা ফিডব্যাক দিয়ে দিল, অর্থাৎ কমিউনিকেশনটা সাকসেসফুল হয়নি। এগেন সে বুঝতে পারেনি, মেসেজটা রিসিভ করেছে কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে পারেনি। আবার যদি সে বুঝতে পারে, সে হয়তো লিখে পাঠালো গুড মর্নিং, অর্থাৎ সে আবার একে ফিডব্যাকে লিখছে গুড মর্নিং, অর্থাৎ এ বুঝলো যে আমি যে গুড মর্নিং বলেছি তার রিপ্লাই বি এর কাছ থেকে আমি গুড মর্নিং হিসেবেই পাচ্ছি, অর্থাৎ আমার বক্তব্যটা বি বুঝতে পেরেছে, অর্থাৎ এটা হচ্ছে একটা সাকসেসফুল কমিউনিকেশন। এরপর আমরা আসবো নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ যেখানে কোনো ওয়ার্ড নেই, ওয়ার্ডলেস মেসেজ, অর্থাৎ কোনো টেক্সট নেই বা কোনো স্পিচ নেই, মুখে কথা বলা হচ্ছে না বা কোনো টেক্সট লিখিত কোনো কিছু দেওয়া হচ্ছে না, রিটেন নয়, তো এই ধরনের কমিউনিকেশনকে আমরা বলবো নন ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ কোনো একজন পার্সনকে ইশারায় কোনো কিছু কথা বলছে বা কোনোভাবে অঙ্গভঙ্গির মাধ্যমে কথা বলছে বা চোখে চোখে কথা বলছে, এই ধরনের কমিউনিকেশন হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। তো নন ভার্বাল কমিউনিকেশনে স্পেশাল কিছু টার্ম রয়েছে, সেই টার্মগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথমেই রয়েছে কাইনেসিক্স। ইট ইজ দ্য স্টাডি অফ হাউ উই ইউজ বডি মুভমেন্ট, আই কন্ট্যাক্ট অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন, অর্থাৎ মুখের মুখভঙ্গি, ফেস হচ্ছে একটা ভালো এক্সপ্রেশনের জায়গা, বিভিন্ন এক্সপ্রেশন এখানে করা যায়, দুঃখজনক, কান্নার এক্সপ্রেশন এবং আনন্দজনক, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন করা যায়। আই কন্ট্যাক্ট, চোখের চোখে ইশারার মাধ্যমে বিভিন্ন বক্তব্য বোঝানো যায়। আবার বডি মুভমেন্ট, হাত পা নাড়িয়ে, মাথা নাড়িয়ে, এসবের মাধ্যমেও কিন্তু কমিউনিকেশন করা যায়। একজন পার্সন আর একজন পার্সনের সঙ্গে কমিউনিকেশন করতে পারে। তো এই ধরনের মুভমেন্টজনক ব্যাপার হলে সেটাকে বলবো কাইনেসিক্স। নেক্সট হচ্ছে অকুলিক্স। আই কন্ট্যাক্ট, আমরা দেখলাম যে আই কন্ট্যাক্ট কাইনেসিক্সের মধ্যে রয়েছে, আবার আই কন্ট্যাক্টের একটা স্পেশাল টার্ম রয়েছে, সেটা অকুলিক্স। উই অলসো কমিউনিকেট থ্রু আই বিহেভিয়ার। আই বিহেভিয়ার দ্বারা যদি আমরা কমিউনিকেশন করি, আই কন্ট্যাক্টের মাধ্যমে যদি কমিউনিকেট করি, সেটাকে আমরা অকুলিক্স বলবো। আবার এটা কিন্তু আই কন্ট্যাক্ট, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি মুভমেন্ট সমস্ত কিছু আবার কাইনেসিক্স। নেক্সট হচ্ছে প্রক্সিমিক্স। প্রক্সিমিক্স কি? দ্য স্টাডি অফ হাউ উই ইউজ আওয়ার স্পেস which influence the way we relate with others. অনেক সময় দুই পার্সন কি করে, এক পার্সন আরেক পার্সন খুব কাছাকাছি এসে কথা বলতে পছন্দ করে, আবার অনেক সময় অনেকে দূরত্ব মেনটেন করে কথা বলতে পছন্দ করে। যেমন এই কোভিড পরিস্থিতিতে অনেকে দূরত্ব মেনটেন করে কথা বলছে বা কমিউনিকেট করছে। তো এটা একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, তো এটাকে আমরা বলবো প্রক্সিমিক্স, অর্থাৎ দূরত্ব, নীরবতা এবং এদের মধ্যে কাছাকাছি আসা, কেউ কানে কানে কথা বলছে, এগুলো হচ্ছে প্রক্সিমিক্স। ক্রোনোমিক্স, দ্য স্টাডি অফ হাউ পিপল ইউজ টাইম। অনেকে খুব টাইম পাংচুয়াল হয়, পার্টিকুলার টাইম না হলে কমিউনিকেট করে না। তো সেই ব্যাপারটা যদি হয় তাহলে কমিউনিকেশন ইউজিং টাইম, সেটা হচ্ছে ক্রোনোমিক্স। ফর এক্সাম্পল, কেউ যদি বলে যে আমি 10 AM তোমার সঙ্গে কথা বলবো এই ব্যাপারে, তো সে 10 AM যদি পেরিয়ে যায়, অ্যাপয়েন্টমেন্ট নিল মনে করা যাক, 10 AM পেরিয়ে গেছে, সে কেউ গিয়েছে 10:30, সে বললো আমি কিন্তু এখন আর কথা বলবো না, এরকম ব্যাপার ঘটে থাকে, তো সেটাকে আমরা বলবো ক্রোনোমিক্স। নেক্সট হচ্ছে ভোকালিক্স। আগেই আমরা বলেছি কোনো স্পিচ থাকবে না,
কোনো টেক্সট থাকবে না, এই ধরনের বিষয়কে আমরা বলবো নন ভার্বাল কমিউনিকেশন। তবুও কিন্তু কিছু ভোকাল ব্যাপার স্যাপার এখানে থাকবে, সেটাকে আমরা বলবো নন ভার্বাল কমিউনিকেশন। সেগুলো কি? সেগুলোকে বলা হয় প্যারা ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ নয়, কিন্তু প্যারা ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেমন ভোকাল কোয়ালিটিস, বিভিন্ন মানুষের ভোকাল কোয়ালিটি বিভিন্ন ধরনের হয়। কখনো কি হয় সাচ এ স্পিচ, কখনো কি হয় খাদ, কখনো কেউ কথা বলার সময় নাটকীয় সুরে, অর্থাৎ নাটকের যেমন ক্ষেত্রে যেমন হয়, কখনো সুর ধীরে হয়, কখনো চড়া সুরে কথা বলে, কখনো কেউ খুব দ্রুত তালে কথা বলে, কেউ ছন্দ মিলিয়ে কথা বলে। এই যে বিভিন্ন ছন্দ, বিভিন্ন সুর, বিভিন্ন স্পিচ, বিভিন্ন খাদের ওঠানামা, এগুলোর দ্বারাও কিন্তু বিশেষ কমিউনিকেশনের বিশেষ বিশেষ ব্যাপার বোঝায়। সেজন্য এগুলোকে বলা হয় ভোকালিক্স বা প্যারাল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল, কেউ বলল যে তোকে এই ড্রেসটা পরার জন্য দেখতে ভালো লাগছে। এই একই কথা যদি একটু সুর চেঞ্জ করে বলা হয়, খাদ চেঞ্জ করে বলা হয়, তাহলে কিন্তু মনে হতে পারে যে তোকে দেখতে সুন্দর লাগছে, এই কথাটা তোকে দেখতে মোটেও ভালো লাগছে না, এই কথা অর্থ বোঝাতে পারে। অর্থাৎ এমনভাবে বিদ্রূপের সুরে যদি কেউ বলে যে তোকে দেখতে এই ড্রেসে দেখতে ভালো লাগছে, তার অর্থ হয়ে যেতে পারে তোকে দেখতে জোকারের মতো মনে হচ্ছে। অর্থাৎ এসব বিষয়ের ওপরেও কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিটারমাইন করা হয়। অর্থাৎ এগুলো সব হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। কেউ যদি আওয়াজ করে, যেমন বোবারা অনেক ক্ষেত্রে বিভিন্ন আওয়াজের মাধ্যমে কথাবার্তা বলে, সেটাকে আমরা বলবো নন ভার্বাল কমিউনিকেশন। এরপর আসবো olfactics ইজ দ্য স্টাডি অফ সেন্স অফ স্মেল। গন্ধের মাধ্যমে কমিউনিকেশন। ফর এক্সাম্পল, কয়েকজন ফ্রেন্ড কোনো একটা পার্কে বসে গল্প করছে, ঠিক সে সময় তাদের পিছন দিক থেকে তাদের অন্য আর একটা ফ্রেন্ড সেখানে জয়েন করছে। তো তার পার্টিকুলার পারফিউমের গন্ধের দ্বারা সে কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে পারছে, কেউ একজন বন্ধু আন্ডারস্ট্যান্ড করতে পারছে যে অমুকজন এসেছে। অর্থাৎ এটাও একটা কমিউনিকেশন। তো এটাকে বলবো আমরা olfactics। হ্যাপটিক্স ইজ দ্য স্টাডি অফ টাচ। টাচের মাধ্যমেও কিন্তু কমিউনিকেশন হয়ে থাকে। অর্থাৎ কেউ যখন খুব নার্ভাস, তার পিঠ চাপড়ে দেওয়া, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু বোঝানো হয় তার নার্ভাসনেসটা কাটানোর জন্য ব্যবহার করা হয়। এর মাধ্যমেও কমিউনিকেশন সম্ভব। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু কমিউনিকেশন। এই টার্মগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে কটা টার্ম হলো, এগুলো প্রত্যেকটাই নন ভার্বাল কমিউনিকেশন, ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট এবং লাস্ট আমাদের ফিফথ স্যাম্পল 1 ক্লাসের লাস্ট চ্যাপ্টার, লাস্ট ইউনিট, ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিচিউড। প্রথমে আমরা একটা ব্লাড রিলেশনের এক্সাম্পল দিয়েছি। রিজনিং একটা ক্লাসে শেখা মানে এত স্বল্প সময় শেখা একটু ক্রিটিক্যাল, যে জন্য আমরা একটা এক্সাম্পল দিয়েছি। এই এক্সাম্পলটা শর্ট করলে আশা করি অনেকটাই ক্লিয়ার হবে। তো ব্লাড রিলেশন যখন আমরা করব, তখন মেল বোঝানোর জন্য আমরা ধরে নেব এরকম একটা স্কোয়ার, এবং ফিমেল বোঝানোর জন্য আমরা সার্কেল ধরে নেব। আর যদি এই মেল ফিমেলদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন হয়, তাহলে আমরা এরকম একটা অবলিক সাইন দেব, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ রিলেশন বোঝানোর জন্য। এগেন, যদি এদের মধ্যে ব্রাদার সিস্টার বা সিস্টার সিস্টার বা ব্রাদার ব্রাদার এই টাইপের রিলেশন বোঝানো হয়, তাহলে আমরা একটা হাইফেন দিয়ে দেব। তো এই হচ্ছে আমাদের বিষয়। এবার আমরা এখানে একটা সলভ করে দেখব। অর্থাৎ যে কোনো ধরনের ব্লাড রিলেশন এই কয়েকটা সিম্বলের মাধ্যমে যদি এক্সপ্রেস করা হয়, তাহলে খুব সহজেই কিন্তু আমরা সলভ করতে পারি। এরপর নেক্সট জেনারেশনকে আমরা নিচের দিকে লিখব, আর আগের যে প্রিভিয়াস জেনারেশনকে
আমরা আগের উপরের দিকে লিখব। অর্থাৎ প্রিভিয়াস জেনারেশন মানে হচ্ছে গ্র্যান্ডফাদার, ফাদার এগুলো, আর নেক্সট জেনারেশন মানে হচ্ছে সন, গ্র্যান্ডসন এগুলো, যেগুলো নিচের দিকে থাকবে। এবার আমরা একটা এক্সাম্পল, যেটা আমরা পার্ট পার্ট করে পড়ব। প্রথমে আমরা এই অংশটুকু পড়ছি, ইফ এ ইজ ব্রাদার অফ বি, তাহলে এই অনুযায়ী এক্সপ্রেশন দিতে হবে এ ইজ ব্রাদার অফ বি, এই বক্তব্যটা। অর্থাৎ ব্রাদার সিস্টার বোঝাতে আমরা হাইফেন ব্যবহার করব, আমরা আগেই বলেছি। তো এখানে বলা হচ্ছে এ ইজ ব্রাদার, যেহেতু এ ব্রাদার, বি এর জেন্ডার কিন্তু আমরা জানি না, বি সিস্টার হতে পারে আবার ব্রাদারও হতে পারে। এ হচ্ছে বি এর ভাই, কিন্তু বি এ এর বোন না ভাই এটা কিন্তু এই স্টেটমেন্টে বলা নাই, এটুকু যেটুকু আমরা পড়েছি তার মধ্যে। তাহলে এ ইজ ব্রাদার, তাহলে এ হচ্ছে মেল, তাহলে ব্রাদার অর্থাৎ এটাকে মেল করে দেব বক্স একে। নেক্সট অংশ পড়ছি, বি ইজ সিস্টার অফ সি। এগেন এই অংশটা আমাদের আর জানার দরকার নেই। এখন বি আর সি এর মধ্যে সম্পর্ক কি না হাইফেন, হাইফেন মানে হচ্ছে ব্রাদার বোঝাতে বা সিস্টার বোঝাতে ব্যবহার করব। তো বি ইজ দ্য সিস্টার অফ সি, অর্থাৎ বি হচ্ছে সি এর সিস্টার, কিন্তু সি বি এর কে হয় এটা কিন্তু আমরা এখানে জানতে পারছি না। সি এর সম্পর্কে কোনো জেন্ডার বলা নেই, জেন্ডার কিন্তু আমরা অ্যাজিউম করব না। এগেন সি ইজ দ্য ফাদার অফ ডি, সি হচ্ছে ডি এর ফাদার, অর্থাৎ সি ডি এর ফাদার মানে হচ্ছে সি মেল, সি হচ্ছে ফাদার, সে ওপরের দিকে রইল, তার সন বা ডটার যাই হোক না কেন সে নিচের দিকে থাকবে, কেননা এ হচ্ছে নেক্সট জেনারেশন। অর্থাৎ একজন যে ফাদার হবে, সন বা ডটার, সে কী হবে, তার নেক্সট জেনারেশন। সি হচ্ছে ফাদার কার না ডি এর। এই অংশ পর্যন্ত আমাদের হয়েছে। হাউ ডি ইজ রিলেটেড টু এ, প্রশ্ন হচ্ছে হাউ ডি ইজ রিলেটেড টু এ। দেখো এখানে কিন্তু ডি এর কোনো জেন্ডার বলা নেই, তাহলে ডি ইজ রিলেটেড টু এ, অর্থাৎ ডিটা এ এর কে হয় এটা আমাদেরকে জানতে হবে। তো ডি এখানে এ এর কে হবে এখানে কিন্তু ক্লিয়ারলি বলা নেই। এখানে যদি অপশন এরকম থাকে আইদার সন অর ডটার, তাহলে কিন্তু এই অপশনটা হবে। অর্থাৎ সি যদি ফাদার হয় তাহলে ডি হবে আইদার সন অর ডটার, দুটোর মধ্যে একটা। এই অপশনটি যদি না থাকে, যদি এরকম অপশন থাকে সন, 2 নম্বর অপশন হচ্ছে ডটার, 3 নম্বর অপশন হচ্ছে নেফিউ, 4 নম্বর অপশন হচ্ছে নিস, এরকম টাইপের যদি থাকে তাহলে 4 নম্বর অপশন নান অফ দিস, তাহলে কিন্তু নান অফ দিস অ্যান্সার হবে, বা ক্যান নট বি ডিটারমাইন্ড। এখানে যেহেতু ডিটারমাইন করা যাচ্ছে না কোন জেন্ডার, ক্যান নট বি ডিটারমাইন্ড, তাহলে ক্যান নট বি ডিটারমাইন্ড হবে যেহেতু অপশনে নেই। কিন্তু যদি এভাবে বলা থাকে আইদার সন অর ডটার, তাহলে কিন্তু এ সন হতে পারে অথবা ডটার হতে পারে, এটা আমরা জানি না। এই হচ্ছে প্রসেস, এইভাবে সিম্বলের মাধ্যমে সহজেই এটাকে সলভ করা যায়। নেক্সট আমরা একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করে দেখব। ম্যাথামেটিক্যাল প্রবলেমের মধ্যে আমরা চয়েস করেছি যে টপিক, সেটা হচ্ছে এভারেজ। বিভিন্ন বিষয় রয়েছে, এভারেজ, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, বিভিন্ন ম্যাথামেটিক্যাল টপিক রয়েছে, তার মধ্যে এভারেজটাকে চয়েস করেছি। এভারেজ যত ইজি মনে হয় সে তত ইজি নয়, এটা বুঝতে একটু আমাদের সমস্যা হয়ে যায়, সেই জন্য এটা কিন্তু প্র্যাকটিসের দরকার। তো এভারেজ আমরা নর্মালি যে এভারেজ করি, সিম্পল এভারেজ, ধরা যাক 3টি নাম্বার 5, 7 প্লাস 6, তো এই 3টি নাম্বারের এভারেজ আমরা কি করব, 3 দিয়ে ডিভাইড করব, যতগুলো নাম্বার থাকবে তত দিয়ে ডিভাইড করতে হবে, তাহলেই এভারেজ হয়ে যাবে। 7 প্লাস 5 হচ্ছে 12 প্লাস 6 হচ্ছে 18, 18কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে 6 হচ্ছে এই 3টি নাম্বারের এভারেজ। আবার
টোটাল সাম টোটাল যদি আমরা পেতে চাই, তো সেই সাম টোটাল পেতে গেলে আমাদের কি করতে হবে, এই যে এভারেজ রয়েছে এই এভারেজকে যদি আমরা নাম্বার অফ অবজারভেশন দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা পাবো 18। অর্থাৎ এই এভারেজকে যতগুলো নাম্বার রয়েছে তত দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে সাম টোটাল তিনটির মোট যোগফল কত, তিনটির মোট যোগফল হচ্ছে 18, এটা আমরা পাবো। এটা হচ্ছে নর্মাল বিষয়। এবার অনেক সময় থাকে কম্বাইন্ড এভারেজ। কম্বাইন্ড এভারেজের প্রসেস হচ্ছে যদি বিভিন্ন ছোট ছোট কয়েকটা গ্রুপ থাকে, সেই গ্রুপের আলাদা আলাদা নাম্বার থাকে এবং আলাদা আলাদা যদি গ্রুপগুলোর আলাদা আলাদা এভারেজ থাকে তাহলে সেই গ্রুপগুলোকে একসঙ্গে যে এভারেজ হবে সেটাই হচ্ছে কম্বাইন্ড এভারেজ। ধরা যাক এ বি সি তিনটি গ্রুপ, এই এ গ্রুপের মধ্যে সেকশন ধরা যাক তিনটি ক্লাস তিনটি সেকশন এবিসি। এ সেকশনের যারা রয়েছে স্টুডেন্ট সংখ্যা মনে করা যাক এস সেকশনের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 20 জন, বি সেকশনে 30 জন এবং সি সেকশনে 25 জন স্টুডেন্ট রয়েছে। এবার এরা কত করে মার্কস পেয়েছে, এভারেজ মার্কস ধরা যাক 50 নম্বরের এক্সাম হয়েছে, এ সেকশনে যারা রয়েছে তাদের এভারেজ মার্কস হচ্ছে 35, বি সেকশনে যারা রয়েছে তাদের এভারেজ মার্কস হচ্ছে 30 এবং সি সেকশনে যারা রয়েছে তাদের এভারেজ মার্কস হচ্ছে 30। এবার তাদের এভারেজ মার্কস হচ্ছে 32 ধরা যাক। এবার বিষয়টা হচ্ছে প্রত্যেকটা সেকশন ওয়াইজ এগুলো এভারেজ। এবার টোটাল ক্লাসের অর্থাৎ ধরা যাক এটা ক্লাস 8-এর একটা ক্লাস, তো ক্লাস 8-এর সমস্ত স্টুডেন্টদের এভারেজ কত সেটা আমরা কি করে বের করব, অর্থাৎ কম্বাইন্ড এভারেজ, অল ওভার সেন্সে এভারেজ। এটা বের করার পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা সেকশনের টোটালটাকে বের করব। অর্থাৎ 20 জন লোকের এভারেজ যদি 35 হয় তাহলে 20 জন লোক টোটাল কত মার্কস পেয়েছে না 20, অ্যাকচুয়ালি 35 যে মার্কস পেয়েছে সেটাকে আমরা 20 দিয়ে মাল্টিপ্লাই করব। নেক্সট এটা হচ্ছে ক্লাস এ। ক্লাস বি আমরা কি পাবো, 30 মার্কস পেয়েছে এভারেজ 30 জন স্টুডেন্ট, এটা হচ্ছে টোটাল। নেক্সট ক্লাস সি এর টোটালটা কত হবে, 32 মার্কস পেয়েছে প্রত্যেককে এভারেজ অন এভারেজ এবং 25 জন স্টুডেন্ট রয়েছে, এটা হচ্ছে এদের টোটাল, এই ক্লাসের টোটাল মার্কস। টোটাল কিভাবে বের করতে হয়, এভারেজকে আমরা নাম্বার অফ অবজারভেশন দিয়ে মাল্টিপ্লাই করলে হয়, এটা একটু আগেই আমরা দেখলাম। এবার টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত না 20 সেকশন এ, 30 সেকশন বি এবং 25 সেকশন সি। এইভাবে ওপরেরটা গুণগুলোকে আগে ক্যালকুলেট করতে হবে, মাল্টিপ্লাইগুলোকে আগে ক্যালকুলেট করতে হবে, আগে গুণ করতে হয়, তারপরে এগুলোকে যোগ করতে হবে ওপরের অংশটা এবং নিচের অংশটা পরে যোগ করতে হবে, দিয়ে ডিভাইড করে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এভারেজ, কম্বাইন্ড এভারেজ। তো সিমিলার টাইপের একটা প্রশ্ন দেওয়া আছে এখানে, দ্য মিন মানে হচ্ছে এভারেজ, মিন মানে হচ্ছে গড়। মার্কস অবটেন্ড বাই এ ক্লাস অফ 40 স্টুডেন্টস। তাহলে একটা ক্লাসে 40 স্টুডেন্টস রয়েছে, নাম্বার অফ স্টুডেন্টস কত না 40, এদের এভারেজটা কত না 65। এগেন দ্য মিন মার্কস অফ হাফ অফ দ্য স্টুডেন্টস, হাফ অফ দ্য স্টুডেন্টস ক্লাসের হাফ স্টুডেন্টস যদি বলা হয় কত, হাফ মানে 20 জন হচ্ছে, 40 জন হচ্ছে টোটাল স্টুডেন্টস, হাফ অফ দ্য স্টুডেন্টস ইজ ফাউন্ড টু বি 45, এদের এভারেজ বলছে 45। দ্য মিন মার্কস অফ রিমেনিং স্টুডেন্ট ইজ কত, অর্থাৎ অর্ধেক স্টুডেন্টের যদি 45 এভারেজ হয় তাহলে আর বাকি স্টুডেন্ট কত রয়েছে, যারা বাকি রয়েছে তারাও 20 জন। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে কোনো একটা ক্লাসে মোট 40 জন স্টুডেন্ট রয়েছে, তাদের মধ্যে অর্ধেক স্টুডেন্টের গড় হচ্ছে 45 করে এবং এরা মার্কস পেয়েছে 45 করে, আর বাকি অর্ধেকরা কত পেয়েছে সেটা জানতে চেয়েছে। এখন বিষয়টা হচ্ছে আমরা তো জানলাম যে গ্রুপ এটা মনে করা যাক সেকশন এ, এটা মনে করা যাক সেকশন বি, দুটো গ্রুপকে টোটাল, এটা হচ্ছে প্রশ্ন,
কোশ্চেন মার্ক। দুটি গ্রুপের যে টোটাল হবে সেই সাম টোটালটা হচ্ছে এই কম্বাইন্ড এভারেজ। তো এখানে উল্টো, এখানে কম্বাইন্ড এভারেজটা দেওয়া আছে, কোনো একটা গ্রুপের এভারেজটা বের করতে বলেছে। এটা কিন্তু টেকনিকটা একই, সহজ বিষয়। যে আমরা কি করব, ক্লাস এ আর ক্লাস বি এর কম্বাইন্ড এভারেজ বের করব। সেটা যদি এই এভারেজের সঙ্গে সমান হয় তাহলেই আমরা এখান থেকে বের করে নিতে পারবো। ধরা যাক এটাকে আমরা এক্স দিয়ে ধরে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। তাহলে কম্বাইন্ড এভারেজ বের করার প্রসেস হচ্ছে 45 মার্কস পেয়েছে কতজন, না 20 জন। এটা হচ্ছে টোটাল ক্লাস এ এর, সেকশন এ এর টোটাল মার্কস। সেকশন বিতে স্টুডেন্ট সংখ্যা 20 জন, কিন্তু তারা মার্কস পেয়েছে মনে করি এক্স করে, আমরা জানি না এক্স করে। এবার এই দুটি সেকশনের সাম টোটাল হয়ে যাবে এটা আগে গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে। এবার নিচেতে হচ্ছে 20 মোট 40 জন স্টুডেন্ট। এবার এই যে কম্বাইন্ড এভারেজ, এটা আমরা অন্যান্য ম্যাথের ক্ষেত্রে বের করতে হতো, অর্থাৎ আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে বের করতে হয়েছিল, কিন্তু এখানে বলাই আছে যে এভারেজ কম্বাইন্ড অর্থাৎ গোটা ক্লাসের এভারেজ কত, 65। তাহলে এই যে ইকুয়েশনটা বেরিয়েছে এটা সলভ করলেই কিন্তু আমরা সলভ করতে পারবো। অর্থাৎ 45 × 20, এটাকে আমরা যদি সলভ করি, অর্থাৎ 45 × 20 প্লাস এক্স × 20 ডিভাইডেড বাই 40 ইকুয়ালস টু 65। এটা হচ্ছে আমাদের প্রবলেম। এবার ওপরের অংশটা হচ্ছে, এটা হচ্ছে 900 প্লাস 20x, আর এই 40 যেটা ছিল এটাকে এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 260, অর্থাৎ 2 যা 4 যা, এটা হচ্ছে 260 মাল্টিপ্লাই করলে। নেক্সট আমরা এখান থেকে পাবো 20x ইকুয়ালস টু, সরি এটা 2600 হবে, এটা 264 দিয়ে মাল্টিপ্লাই করলে এবং তার সঙ্গে আরও একটা এক্সট্রা জিরো রয়েছে, তাহলে 2600 ছিল, এর সঙ্গে 900 কি হলো, এদিকে গেলে মাইনাস হবে 900, অর্থাৎ 1700, অর্থাৎ এটা মাইনাস করলে 1700 হচ্ছে। তাহলে x ইকুয়ালস টু, এটাকে আমরা 20 দিয়ে ডিভাইড যখন করব তখন 0 0 কেটে যাবে, 2 8 যা 16, 17, 2 5 যা 10, 85। তাহলে অন্য যে একটি গ্রুপ রয়েছে, রিমেনিং যে স্টুডেন্ট রয়েছে, তা এটা প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন, রিমেনিং যে স্টুডেন্ট রয়েছে অপশনে দেখবে 85 থাকবে, তাহলে অ্যান্সার হচ্ছে 85। তাদের এভারেজ হচ্ছে, তাদের মিন মার্কস হচ্ছে 85 বা এভারেজ মার্কস হচ্ছে 85, যেটা আমরা এক্স হিসেবে ধরেছিলাম এভাবে। তাহলে এই পর্যন্ত আপাতত, থ্যাংক ইউ। আমাদের ক্লাসে জয়েন করার জন্য এই সেশনে জয়েন করা যেতে পারে, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে জয়েন করা যাবে। থ্যাংক ইউ।